ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে। পুলিশ হাসপাতালে গিয়ে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। তারা শাস্তি পাবে। আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা ছিল they should be punished. বাংলাদেশের প্রতি অপ্রতিদ্বন্দ্বিতা, অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করবে। বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ। রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন আরও 2 উপদেষ্টা। মতিঝিল ইসলামী ব্যাংকের হেড অফিসে সন্ত্রাসীদের গুলিতে 5 কর্মী আহত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার। যুব উন্নয়ন কেন্দ্র সহ সব জায়গা থেকে মুছে ফেলা হবে শেখ হাসিনার নাম, বললেন ক্রীড়া উপদেষ্টা। আইন শৃঙ্খলার কারণে হুমকির মুখে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন। যে ব্যক্তি আসুন সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। সকালে নামাজ পড়লে শালে খুঁজি পোলা কোথায় আসবে কিন্তু কোথায়। গণ অভ্যুত্থানে নিহত অনেকের খবর আসেনি গণমাধ্যমে, আক্ষেপ পরিবারগুলোর। শরীরে নির্যাতন, ছড়রাগুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন বহু শিক্ষার্থী। দিল্লি থেকে দেশের পথে ভারতে অনুপ্রবেশের মামলা হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে একটি মহল, দাবি রিজভির। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। দেশে অথবা বিদেশে যেখানেই থাকুক না কেন এই হত্যার হুকুমদাতাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত সদস্যদের খোঁজ খবর নেয়ার পর তিনি বলেছেন, পুলিশকে দিয়ে আর রাজনীতি করানো যাবে না, ব্যবহার করা যাবে না লাঠিয়াল বাহিনী হিসেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, একটা তারিখ নির্ধারণ করে দেয়া হবে, এর মধ্যে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে। আরও জানিয়েছেন, ছাত্রদের দুষ্কৃতিকারী বলা মিডিয়া মালিকদের বিচার হবে। আরও বললেন, মিডিয়া সত্য তুলে ধরলে দেশের এমন অবস্থা হতো না। চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ সদস্যদের কাজে যোগদানের একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হবে এবং তার মধ্যে কাজে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে। কিন্তু সাধারণভাবে আপনি যেটা করবেন, আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা ছিল they should be punished and severely punished. আমাদের দেশে না পারলে বিদেশে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন, আমরা তার মাধ্যমে খোঁজ খবর জানবার চেষ্টা করছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই রাব্বি, আপনি তো কিছুক্ষণ আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা যখন পুলিশ হাসপাতালে গিয়েছিলেন, আহত সদস্যদের দেখেছিলেন, আপনি তার সাথেই ছিলেন। কি কি বললেন একটু বিস্তারিত করে জানাবেন। আরেকটি বিষয়ে, একটি নির্দিষ্ট তারিখ দেয়া হবে বললেন, তার মধ্যে যদি কর্মক্ষেত্রে পুলিশ যোগদান না করে তাহলে তাদেরকে পলাতক বলেও ঘোষণা করা হবে। এ বিষয়ে আর কি তথ্য আছে? বৃষ্টি, কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র সচিব তিনি রাজারবাগ হাসপাতালে এই যে সহিংসতা, সেই সহিংসতার ঘটনায় যা বহু পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের দেখতে গিয়েছিলেন এবং তারপরে দেখার পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। অনেক প্রসঙ্গেই তিনি কথা বলেছেন। তিনি প্রথমত তিনি নিহত আহত পরিবারের পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে থাকবে বলে জানিয়েছেন। একই সাথে যে বিষয়টি তিনি বারবার যেটি বলছেন যে পুলিশের মনোবল ভেঙে গেছে,
বহু পুলিশ আক্রান্ত হয়েছে, সেই মনোবল ফিরিয়ে আনার কাজটি চলছে। এরই মধ্যে থানাগুলোতে পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। আমি আছি এই মুহূর্তে কলাবাগান থানায়। এই থানায় এখানে সেনাবাহিনী আছেন, ঠিক একই সঙ্গে পুলিশ সদস্য আছেন, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকরা সাহায্যের জন্য, সেবার জন্য থানায় আসা শুরু করেছেন। আমরা একটু কথা বলবো যে এতদিন তো একটা ভীতির মধ্যে ছিল, সে ভীতি কাটিয়ে থানাগুলো সচল হচ্ছে, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। একটু বলতে চাই, একটু বলবেন যে আপনারা কবে থেকে কাজে যোগ দিয়েছেন আর এখন মনোবল আপনাদের? আমাদের মাননীয় আইজি স্যার যেদিন আমাদেরকে আদেশ দিয়েছেন জয়েন করার জন্য, আমরা সেদিনই জয়েন করেছি এবং আমরা নাগরিক সেবা অলরেডি শুরু করেছি। আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি আমার সামনে দুজন নাগরিক আসছেন নাগরিক সেবা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সবকিছু ওভারকাম করে নতুন করে সবকিছু কাজ শুরু করার জন্য। ধন্যবাদ। বৃষ্টি, আরেকটি বিষয় বলতে চাই যে আসলে থানা পুলিশকে যে ব্যবহার করা হয়, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তাদেরকে নানানভাবে ব্যবহার করে, তারা যেন আর ব্যবহৃত না হয় সেজন্য আইনের সংস্কার, সেই সঙ্গে পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর কথাও তিনি বলেছেন, শুনছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি রাব্বি। বঙ্গভবনের শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা। বঙ্গভবনের দরবার হলে বেলা 1:45 নাগাদ শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করান। তারপরই শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। 17 সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক আজম এখনও শপথ নেননি, তিনি দেশের বাইরে আছেন। বঙ্গভবনের সামনে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন, আমরা তার কাছ থেকে এই মুহূর্তের আপডেট জেনে নেবার চেষ্টা করছি। ভাস্কর, যেই 2 উপদেষ্টা এবং প্রধান বিচারপতি শপথ নিলেন, আরও একজনের ফারুক আজম, তারও তো শপথ বাকি রয়েছে, এবং তিনি কবে শপথ নিতে পারেন যেহেতু দেশের বাইরে আছেন, সে সম্পর্কে কোনো ধারণা পেলেন কিনা? বৃষ্টি, মূলত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যে একজন প্রধান উপদেষ্টা এবং বাকি 16 জন উপদেষ্টায় যাদেরকে মনোনীত করা হয়েছিল, তাদের মাঝে কিন্তু 13 জন প্রথম দিন শপথ গ্রহণ করেছিলেন। এবং আজকে মূলত শপথ নিলেন ডাক্তার বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। এই যে 15 জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন, তারপরেও কিন্তু একজন বাকি থাকে এবং আমরা যতদূর জানতে পেরেছি তিনি আগামীকাল দেশে আসবেন এবং তার দেশে আসার পর রাষ্ট্রীয় সূচি এবং প্রধান উপদেষ্টার যে কার্যসূচি, সেই কর্মসূচির সাথে মিল রেখে কিন্তু অপর যে অর্থাৎ ফারুক আজমের শপথ গ্রহণের অনুষ্ঠানটির দিনক্ষণ ঠিক করা হবে। এবং আজ প্রধান উপদেষ্টার যে 2 জন উপদেষ্টা, সেই উপদেষ্টার শপথ বাক্য পাঠ করানোর আগে কিন্তু প্রধান বিচারপতির শপথ পাঠ করানো হয়। মহামান্য রাষ্ট্রপতি তার শপথ বাক্য পাঠ করেন এবং পরবর্তীতে প্রধান বিচারপতির শপথ গ্রহণ শেষে পরবর্তীতে 2 উপদেষ্টার শপথ গ্রহণ শেষ হয় এবং তার পরবর্তীতে যে আপ্যায়ন, এর মাধ্যমে কিন্তু শপথ গ্রহণের দ্বিতীয় দিন যে 2 পর্ব, সেই 2 পর্ব কিন্তু শেষ হয়েছে। এবং এই যে সেই শপথ পাঠ শেষে নতুন 2 উপদেষ্টা কিন্তু গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি এবং তার পরবর্তীতে যে সকল ছাত্র সমন্বয়ক রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা সমন্বয়করা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের এই বিষয়ে প্রতিক্রিয়া কি। তারা কিন্তু জানিয়েছেন যে এর আগে বিগত সময়ে যে ধরনের বিচারকরা ছিলেন, তারা কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী অথবা রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেন এবং তারা আশাবাদী বর্তমানে যে বিচার ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সে বিচার ব্যবস্থা পুরো বাংলাদেশ জুড়ে একটি বৈষম্য বিরোধী, অর্থাৎ বৈষম্য থাকবে না এমন একটি বিচার ব্যবস্থা তারা গড়ে তুলতে পারবেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ ভাস্কর, বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন আমাদের। এদিকে শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্টে গেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু এ বিষয়ে খোঁজখবর রাখছেন। মধু, প্রধান বিচারপতি এখন কি আনুষ্ঠানিকতা সারবেন সেটি জানাবেন। তার তো আবার জাতীয় স্মৃতিসৌধে সাভারেও যাওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয়ে, আদালত প্রাঙ্গণে আনসার সদস্যরা বিক্ষোভ করছিলেন এরকম একটি খবর আমরা পেয়েছি, এ সংক্রান্ত কোনো আপডেট আছে কিনা? বৃষ্টি, প্রথমত যে প্রশ্ন করেছেন
বিচারপতি সম্পর্কে জানতে চেয়েছেন যে তিনি হাইকোর্ট বিভাগের যত বিচারপতি আছেন প্রত্যেকে আজকে বঙ্গভবনে ছিলেন, সেখান থেকে শপথ অনুষ্ঠান শেষে সবাই ফিরেছেন। আমরা সাংবাদিকরা মূলত অপেক্ষা করছিলাম যে প্রধান বিচারপতি আসবেন এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা এখন এই মুহূর্তে তার জন্য অপেক্ষা করছেন। এবং বিচারপতি যারা আছেন আজকে একটি বিশেষ বিষয় আমরা লক্ষ্য করেছি যে আপিল বিভাগের একমাত্র বিচারপতি আশফাকুল আলম, যিনি আজকে আমরা তাকে দেখেছি তিনি হাইকোর্টে এসেছেন, তিনিও বঙ্গভবনে ছিলেন, সেখান থেকে তিনি কিন্তু অন্যান্য বিচারপতিদের সাথে এখানে ফিরেছেন। ওনার যে আজকে কার্যক্রম সেখানে আজকে বলা হচ্ছে যে স্মৃতিসৌধে যাবেন 2:30টার দিকে যাওয়ার কথা আছে, সেখান থেকে রওনা হয়ে তারপর আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরবেন 4টা বাজে, সেখানে তিনি সম্মান এবং শ্রদ্ধা জানাবেন। এর পরবর্তীতে আজকে আপিল বিভাগের আরো 7 জন বিচারপতির নিয়োগের কথা আমরা অসমর্থিত সূত্রে জানতে পারছি। এখনো নিশ্চিত করে জানা যায়নি কে কে আপিল বিভাগে নিশ্চিত হচ্ছেন, নিয়োগ হচ্ছেন। সেটির আজকে শপথ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সেটা আসলে হবে কিনা এখনো আমরা নিশ্চিত নই। তবে আগামীকালকে যদি সুপ্রিম কোর্টে বিচার কাজ শুরু করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপিল বিভাগের যে বিচারপতিদের নিয়োগের কথা বলা হচ্ছে তাদেরকে আজকে শপথ নেওয়ার পর আগামীকালকে সেটি করতে হবে। আপনি অন্য একটি প্রশ্ন করেছেন যে আপিল বিভাগ সুপ্রিম কোর্টের সামনে আনসার সদস্যরা বিক্ষোভ করছে। হ্যাঁ, আমরা এখনো দেখছি যে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে। প্রেস ক্লাব থেকে যে রাস্তাটি আছে হাইকোর্টের দিকে আসছে সেই রাস্তা থেকে ঘিরে আনসার সদস্যরা তাদের জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছেন। আনসার সদস্যদের যে পোশাক আছে সেই পোশাকে তারা অবস্থান করছেন এবং হাইকোর্টের সামনে নিরাপত্তার জন্য আমরা দেখছি সেনাবাহিনী সহ বিজিবির সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন মধু। বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের নাম, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সচিবালয়ে তিনি বলেছেন এই নামের সাথে অনেক হত্যা জড়িয়ে আছে। অন্য যেসব স্থানে শেখ হাসিনার নাম আছে সেগুলো মুছে ফেলা হবে বলে তিনি জানিয়েছেন। সকালে আসিফ মাহমুদ বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বপূর্ণ আর এজন্যই নারী টি-20 বিশ্বকাপের আয়োজন হুমকির মুখে। যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাইলেই আর সেখানে যা ইচ্ছা করা সম্ভব নয়, আইনের মধ্যে থেকে যা করার সবটাই করা হবে বলে জানান আসিফ মাহমুদ। বললেন দেশের বিভিন্ন খাত ঢেলে সাজাতে হবে, দুর্নীতি যেন আর না হয় সেই চেষ্টাই অব্যাহত থাকবে। সচিবালয়ের ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন জানিয়েছেন ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ে তিনি বলেছেন কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না, তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠন করা হবে। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। অবশ্যই লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে, যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। যে ব্যক্তি আসুন সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। পরিবেশ রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে গিয়ে রিজওয়ানা বলেছেন সারা জীবন পরিবেশ রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়ে গেছেন। আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মনে না করলে সামনের পথ সহজ হবে, আর দেশ গঠনে সঠিকভাবে কাজ করতে চান বলে জানান তিনি। দোয়া চান দেশবাসীর। বলেছেন যে পরিবর্তনের কথা বলেছি সেটি বাস্তবায়নের চেষ্টা থাকবে। দোয়া চাইছি, অনেক বড় কাজ সবাই থাকবে। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ, এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। এ পর্যায়ে আমরা যাচ্ছি সচিবালয়ে। আমাদের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন আছেন সেখানে। স্বপন, যেহেতু সচিবালয়ে আজ প্রথম কর্মদিবসই বলা চলে এবং উপদেষ্টাদের যে যার মতো করে দফতরে আসলেন, কার্যক্রম পরিচালনা করলেন, সব মিলিয়ে কি অবস্থা আপনি দেখেছেন আমাদেরকে একটু জানাবেন। আমরা
আমরা দেখতে পাচ্ছি সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন আছেন। খুব সম্ভবত তিনি কথা বলবেন সাংবাদিকদের সাথে, আমরা সেটি শুনবার চেষ্টা করছি। ইতিমধ্যেই সেখানে গণমাধ্যম কর্মীরা জমায়েত হয়েছেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনবার চেষ্টা করব। কনফারেন্স রুমে আসো। সচিবালয়ে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন এবং সেখানে গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরেছেন। খুব সম্ভবত তিনি কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। এর আগে তিনি রাজারবাগে গিয়েছিলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত সদস্যদের খোঁজ খবর নিতে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে তিনি সচিবালয়ে এসেছেন। সেখানে যেহেতু অনেক মানুষ জমায়েত, অনেক গণমাধ্যম কর্মী জমায়েত হয়েছে, হট্টগোল এবং শব্দ শোনা যাচ্ছে, সেখানে তিনি চেষ্টা করছেন আসলে কথা বলবার গণমাধ্যমে। শোনো ভাই, তোমাদের সাথে 15 বছর কথা বলছি, তারপরে মন ভরে নাই। স্যার এখন নতুন ভাবে আসছেন স্যার, স্যার নতুন ভাবে আসছেন, অনেক দায়িত্ব নিয়ে এসছেন দেশের একটি ক্রান্তিকালে। 15 বছর কথা বলি নাই। নতুন গভর্নমেন্ট আর ধাক্কাধাক্কি করো না ভাই। আরে 5 বছর তোমাদের যন্ত্রণায় খাইতেও পারি না, ধরো জানে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সংস্কার আন্দোলন আপনি বলেছিলেন যে সেগুলোর বিচার আপনারা নিশ্চিত করবেন, বিচার করবেন, সেটি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে করা হবে এবং আপনারা কি উদ্যোগ নিয়েছেন কিনা। সেই সঙ্গে আরেকটা প্রশ্ন স্যার করে রাখি যে গত 7 দিনে স্যার আমরা দেখেছি যে বেশ অনেক জায়গায় স্যার হামলা হয়েছে, অনেকে নিহত হয়েছে স্যার, সেই সব বিষয়গুলো আপনারা তদন্ত করে কি বিচারের জন্য। এক মিনিট আইজি সাহেব কোথায় গেলেন? আইজি সাহেব আচ্ছা যাই হোক, ভাই আমাকে একটু কথা বলতে দেন, আমি অত্যন্ত টায়ার্ড। হ্যাঁ, বুড়া মানুষ, একটু খেয়াল রাখেন। প্রথমত হচ্ছে আমি এইমাত্র পুলিশ হসপিটাল থেকে এসেছি। পুলিশের মোরাল অনেক ডাউন। চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে। পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কি হতে পারে। আর একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি, ব্যাংক দখল করবে কে কারে। এখন মনে হয় যে যার মতো করে যাতে দখল করতে চায় দখল করতে পারে। আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি, আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। আগামী এই বৃহস্পতিবার, আগামীটা আবার কি, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। তাড়াওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। জনগণকে আমি এটুকু বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না, কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন। আমি রাতে আমার কাছে টেলিফোন আসে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বললাম যে আল্লাহ করো, আর কিছু করার নেই। কি করার আছে? যে ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কি করবে? আপনারা দয়া করে, আমি এইমাত্র পুলিশদের যারা ইনজিওর্ড ছিল তাদেরকে দেখে আসছি। যতদূর আমাদের করার সম্ভব আমরা করব, যদি বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন।
এটা আমার নাম্বার 1 প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি, একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট, তাদেরও কিছু দাবি দেওয়া আছে, সবারই দাবি দেওয়া আছে, আমারও দাবি দেওয়া আছে। আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব। যেটা কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন যদি থাকে, অন্য মন্ত্রণালয় থাকে, আমরা আলোচনা করে করব। আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, রাস্তা থেকে চলে যান। 1 মিনিট ভাই, শেষ করি। একেবারে এত ফ্রিডম নিয়ে নিলেন বলার সাথে সাথে, আগে তো করেন নাই। কোথায় বলতেছেন? আমি আনসারকে ফিরে যেতে বলছি। অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে, প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলবো। সবাই আপনারা আমার পরিচিত, আপনাদের কমান্ডাররা আমার পরিচিত। আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না। আমি যা বলবো তাই করব, করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো, বিকালে গিয়ে আরেক কথা বলবো, অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামবডি। না, মোটেও না। আমি প্রথমে এখনো ঢুকি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, বহু বড় মন্ত্রণালয়, এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি ভাবছি তো আপনাদের সাথে আনন্দ করবো, তা আর হবে না। আমি এখনো ঢুকে নাই। আমি একটু যাই, বসি, সবার সাথে পরিচিত হই, প্রবলেমগুলো শুনি। আমাদের দেশের অনেক প্রবলেম আছে, তবে 2-4টা কথা আমি আপনাদের বলে যাই, এরপরে প্রশ্ন আর করেন না। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হইলো না হইলো, আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশন ছিলাম, সেখানে অনেক কিছু করে ছাড়ছি। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন, পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এইরকম মানে আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল্প। চাঁদাবাজি করবেন। আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না। ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তারপরে আমি এখানে 1 দিন থাকি আর 3 দিন থাকি, 10 দিন আছি। চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ পাবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে, যারা চাঁদাবাজি করবে। আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন। কি করা লাগে সেটা আমরা করব। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আসেন। এ দেশ এভাবে চলতে পারে না, এ দেশ আরেক দিকে যেতে পারে না। এটা কাউকে আমরা লিজ দিতে পারি না। আপনাদের পূর্বপুরুষরা এখানে 30 লক্ষ লোক রক্ত দিয়েছে। 2 লক্ষ তো না, 3 লক্ষ, 2 লক্ষ মা। দেশ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। ভারতের বিভিন্ন গণমাধ্যম শেখ হাসিনার এমন একটি বার্তা প্রকাশ করেছে। ওই বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন আরও রক্তপাত ও মৃত্যু চাননি বলেই তিনি পদত্যাগ করেছেন। বলেন, সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেই
ক্ষমতায় টিকে থাকতে পারতেন। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত না হওয়ার আহ্বান জানান। বলেন, দেশের মানুষ চায়নি বলেই দেশ ছেড়েছেন। দলীয় সমর্থকদের উদ্দেশ্যে আশা না ছাড়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও ওই বার্তায় জানান শেখ হাসিনা। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কমপক্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের আয়োজন করা হয়। আর এই সময় অতর্কিত সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শতাধিক মানুষ হঠাৎ করেই ব্যাংকটির প্রধান কার্যালয়ে ঢোকার চেষ্টা চালায় আর বাধা দিলে এলোপাতারি গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হন গার্ড শফিউল্লাহ সর্দার, অফিসার আব্দুল মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লাহ। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি, তবে এদের মধ্যে 3 জনের অবস্থাই গুরুতর। গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী। ব্যাংকারদের অভিযোগ, এই হামলায় এস আলম গ্রুপের সম্পৃক্ততা রয়েছে। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী আলমগীর হোসেন আছেন, তার কাছ থেকে এই মুহূর্তের আপডেট জানবো। আলমগীর, ব্যাংকের এখনকার অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন? পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা, কর্মকর্তারা কি বলছেন? এবং সমাবেশ করেছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। মূলত এই ঘটনাটি ঘটেছে আসলে 2017 সালের আগের নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারী এবং 2017 সালের পরে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরোধিতার জের ধরে। আপনি জানেন যে এই পদ পরিবর্তনের পর থেকেই 2017 সালের আগে যারা এই ব্যাংকে নিয়োগ পেয়েছেন তারা মূলত গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন এবং 2017 সালে যখন এই ব্যাংকটি দখলে হয় এবং তারপরে যাদেরকে নিয়োগ পাওয়া হয় এবং বিশেষ করে এস আলমের যেসব সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে ব্যাংক থেকে বের করে দেওয়ার দাবিতেই তারা গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন। এবং এরই মাঝে এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা যেটা জানিয়েছেন যে তারা যেটি মনে করছেন, যেটি বলছেন যে তারা একটি নির্ভরযোগ্য খবর ছিল তাদের কাছে যে এস আলমের বাহিনী আজ আবার তাদের ব্যাংক পুনর্দখলের জন্য আসবে এবং সেটিকে প্রতিহত করার জন্য তারা সকাল থেকে ব্যাংকের সামনে এসে জড়ো হন এবং নানা ধরনের স্লোগান দিতে থাকেন এবং এরই এক পর্যায়ে আসলে 2017 আমরা শুনছিলাম। আলমগীর, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ব্যাংকের হেড অফিসে সন্ত্রাসীদের গুলিবর্ষণের বিষয়ে অর্থ উপদেষ্টা অবহিত হয়েছেন। তিনি জানিয়েছেন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন যেতে হবে, যেই হোক। আপাত দৃষ্টিতে যেটা করে থাকে, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের সাথে সাক্ষাৎ শেষে তিনি অভিযোগ করে বললেন, সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না দাবি করেন রিজভী। বলেন, বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের উপরে হামলা চালাতে পারে না এবং সজীব ওয়াজেদ জয় আবোল তাবোল বক্তব্য রাখছেন বলেও মন্তব্য করেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান দলটির এই সিনিয়র নেতা। সড়কে শৃঙ্খলা ফেরাতে আজও দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা কাজ করছেন। এ বিষয়ে জানবো রাজশাহীতে আমাদের সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। রাজশাহীতে সড়কের শৃঙ্খলা নিয়ে শিক্ষার্থীদের কার্যক্রম কেমন চোখে পড়ছে তারেক? বৃষ্টি, শৃঙ্খলা আসলে চোখে পড়ার মতোই। আমি সকাল থেকে রাজশাহীর বিভিন্ন যে মোড় রয়েছে রাজশাহী নগরীর, সেখানে দেখেছি শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে তারা এই রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং যতটুকু দেখছি যে রাষ্ট্র এবং দেশ সংস্কারের যে এমন কার্যক্রমে সকলে কিন্তু শিক্ষার্থীদের এমন কার্যক্রমে সাধুবাদ জানাচ্ছেন এবং অন্যান্য যে দৃষ্টান্ত গড়ে তুলেছেন শিক্ষার্থীরা, সেটি কিন্তু যারা রাস্তাঘাটে বের হয়েছেন সাধারণ মানুষ তারা বলছেন এবং তারা সাধারণ মানুষ যেমনটি বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যে
দেশব্যাপী শিক্ষার্থীরা তাদের যে যানজট নিরসনের যে রাজপথে নেমে পড়েছেন, সে কারণে কিন্তু শিক্ষার্থীদের সাধুবাদ জানাচ্ছেন। এই সংকটকালীন সময়ে শিক্ষার্থীরা আসলে দেশের যে এই সংকটকালীন সময়ে কাজ করছে সে বিষয়ে তারা বলছেন, এবং সেই সাথে সাথে রাজশাহীর প্রত্যেকটি মোড়ে বাজারে কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সুশৃঙ্খলভাবে। দৃষ্টি। অনেক ধন্যবাদ তারেক। শুনছিলাম আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্তান, কিন্তু ভয়েই অনেক পরিবার সেই মৃত্যুর খবরই প্রকাশ করতে পারেনি। কেউ কেউ এখনো ছড়রা গুলি দেহে নিয়ে ঘুরছেন। পরিবারগুলোর বক্তব্য, কি হতে কি হয়ে গেল। অসহায় সেই মানুষগুলোর খোঁজ নিয়েছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। কবরে ঘুমিয়ে থাকা ছেলেকে আরও একবার ছুঁয়ে দেখার চেষ্টা, একমাত্র সন্তানকে হারিয়ে ব্যাকুল মায়ের আহাজারি। জীবিকা নির্বাহে বিদেশে যাবে বলে ওয়ার্কশপে প্রশিক্ষণ নিচ্ছিল 21 বছরের সাইম। মিছিলে গিয়ে আর ফেরেনি টকবগে তরুণ। সাইম হোসেন আলিফ 19 জুলাই শুক্রবার বন্ধুদের সাথে যাত্রাবাড়ির কাজলা এলাকায় আন্দোলনে ছিল। সেখানেই গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মারা যায় ছেলেটি। এত রক্ত আমি দেখা ওই জায়গায় আমি অজ্ঞান হয়ে গেছি গা। আর আমার বাপে কথা বলে না, কোনো কিছু বলতেছে না। আমি এত ডাকি, যাইম যাইম উঠো তুমি। সকালে নামাজ পড়লে শালি খুঁজি বলে কোথায় আসবে, কিন্তু কোথায় দেয়নি। আমি 500 টাকা চাইছি, আমি 500 টাকা রাখছি পকেটে রাখছি, যে আসবে দিয়ে দিই। মানে ছেলের সাথে যে যাবে তা ভাবতেও পারিনি। ছেলে গুলিবিদ্ধ হয়েছে এ খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাবা মা। স্পটেই মারা যাওয়ায় খুব একটা গুরুত্ব পাচ্ছিল না তার লাশটা, তাই নেওয়া হয়নি মৃত্যু সনদও। আন্দোলনে আমার ছেলেটা শেষ হয়ে গেল, জীবন দিল, রক্ত দিল। আমি একটুকে ওরা জানাইতেও পারলাম না, আমি কোনো জায়গায় নিতেও পারি নাই, কারফু দিয়া দিছে। আমি আমার ছেলের নিয়ে বারিন্দায় দাপড়াইছি। কিভাবে সহ্য করব, কিভাবে আমি এই ছেলের। এই আন্দোলনে সাইমের মতো এমন অনেকেই আছেন, বিশেষ করে 18 এবং 19 জুলাই যারা গুলি খেয়ে সেখানে নিহত হন, কিন্তু শেষমেশ আর হাসপাতালের কোনো রেকর্ডে যাদের আর নাম পাওয়া যায়নি। এমন অনেকেই এখন আর পৃথিবীতে নেই। তাদের পরিবারগুলোর কি অবস্থা সাইমের মার দিকে তাকালেই বোঝা যায়। এইখানে জি, এখানে আরেকটা হচ্ছে কপালে, এই যে এখনো দেখা যাচ্ছে, এই যে ধরাও যায়, এই যে এইখানেরটা রয়ে গেছে না। হ্যাঁ, এই যে ধরা যায়, এই যে এই যে হ্যাঁ ধরা যায়। একই দিন কাজলা এলাকায় একাধিক ছররা গুলি লাগে দুই ভাই জিসান আর জিদানের, যার একটি এখনো রয়ে গেছে জিদানের চোখের উপর। কন্টিনিউয়াসলি গুলি করতেছে, টিয়ার শেল মারতেছে, তারপর রাবার বুলেট মারতেছে। তো দেন আমার জায়গায় ছিটা গুলি লাগে। কোথা দিয়ে গুলি করতেছে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আশেপাশে মানে ছাদে থেকে প্রত্যেকটা ছাদে থেকে গুলি করছে, এরকম মনে হয়েছে। কি গুলিটা লাগছে সেটা তো আমি জানি না, জানছি যে গুলি লাগছে। কত মানুষ মারা গেছে, আমার বান্ধবীর ছেলেও মারা গেছে। আমি তো পাগলের মতো হয়েছি, কোথায় যাবো, কিভাবে আনবো। 19 জুলাই যাত্রাবাড়ি এলাকায় দফায় দফায় চলা সংঘর্ষ, টিয়ার শেল আর গুলিতে শুধু ঢাকাতেই প্রাণ যায় 85 জনের। আহতরা এখনও বিভিন্ন হাসপাতালে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। খান ইউনিস খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। অঞ্চলটি থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। রোববার খান ইউনিসের বানি সুহেইলা বাসান আল কাবিরা এলাকায় ভয়াবহ হামলা চালায় নেতানিয়াহু সেনার বিমান থেকে হামলা চালানো হয়। শরণার্থীদের তাঁবু, বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়। এই হামলা অব্যাহত দেইর আল বালা, ব্রিজি শরণার্থী শিবির, আল কারারা শহরেও। আর্টিলারি শেল দিয়ে এসব এলাকায় হামলা চালানো হচ্ছে। অভিযান অব্যাহত আছে রাফা এবং গাজা সিটিতেও। এদিকে আবারও শুরু হতে যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের মধ্যস্থতায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আলোচনায় বসবে বলে ইসরায়েল জানিয়েছে। এদিকে হামাস জানিয়েছে মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু বিচার বিবেচনার পর প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানানো হবে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন। এবং নতুন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার
হানিয়ার মতো কট্টরপন্থী না বলে এবার যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে অনেকেই আশাবাদী। অন্যদিকে যুদ্ধবিরতির ইস্যুতে তোড়জোড়ের মধ্যেও গাজার স্কুলে ইসরায়েলের ভয়াবহ হামলায় যুদ্ধ বন্ধের বিষয়ে দেশটির অবস্থান নিয়ে অনেক পক্ষই সন্দিহান। নিজ ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে জোরদার অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সীমান্তবর্তী 3টি অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। ট্যাঙ্ক, সাঁজোয়াজানের পাশাপাশি শত্রু প্রতিহতে ব্যবহার করছে সুখোই 34 যুদ্ধ বিমান। 1100-র বেশি কিয়েভ সেনাকে হত্যার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে শনিবার প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে অভিযানের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন ছাড়িয়ে এখন রণক্ষেত্র রাশিয়ার ভূখণ্ড। রুশ অঞ্চল কুরস্কে ঢুকে গত 5 দিন ধরে হামলা চালাচ্ছে কিয়েভ সেনারা। প্রবেশ করেছে রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে, যা 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সবচেয়ে অভ্যন্তরে ইউক্রেন সেনাদের হামলা। গত মঙ্গলবার আকস্মিক হামলা চালিয়ে রাশিয়ার বেশ কয়েকটি এলাকার দখল নেয় কিয়েভ সেনারা। এমনকি একটি গ্যাস ক্ষেত্র দখলের দাবি করে। গোটা অঞ্চল থেকে 76,000-এর বেশি নাগরিককে সরিয়ে নিতে বাধ্য হয় মস্কো প্রশাসন। হঠাৎ আক্রমণে প্রথম দিকে কিছুটা কোণঠাসা হলেও এখন ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া। কুরস্ক ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী বেলগ্রোদ, ব্রায়ান্স্ক অঞ্চলেও একযোগে শুরু করেছে ব্যাপক অভিযান। ট্যাঙ্ক, সাঁজোয়াজানের পাশাপাশি সুখোই 34 যুদ্ধবিমান ও ইস্কান্দার ট্যাকটিক্যাল মিসাইল দিয়েও শত্রুদের উপর হামলা চালাচ্ছে মস্কো। 22টি ট্যাঙ্ক, 20টি সাঁজোয়াজান ও 30-এর বেশি ড্রোন সহ এখন পর্যন্ত ইউক্রেনের 140টি সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর দাবি, অভিযানের সময় প্রাণ গেছে 1120 জন কিয়েভ সেনার। এদিকে শনিবার প্রথমবার রুশ ভূখণ্ড অভিযানের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, শত্রুদের চমকে দেয় এই হামলায় বেশ সফলতা পাচ্ছে তার সেনারা। আমাদের সেনারা একদিকে দেশ রক্ষা করছে, অন্যদিকে দখলদারদের ধ্বংস করছে। কমান্ডার ইন চিফ আমাকে এ বিষয়ে বেশ কয়েকটি রিপোর্ট দিয়েছে। আমরা এখন শত্রুদের ভূখণ্ডেও যুদ্ধকে ঠেলে দিয়েছি, তাই প্রতিটি ইউনিটের কাছে কৃতজ্ঞ। তারা প্রমাণ করেছে নিজেদের ভূখণ্ড রক্ষার পাশাপাশি তারা শত্রুদের উপরও আক্রমণের সক্ষমতা রাখে। এরই মধ্যে কিয়েভকে প্রতিহতে গাইডেড বোমার ব্যবহারও শুরু করেছে পুতিন সেনারা। প্রতিশোধ নিতে আরও আগ্রাসী হবে রাশিয়া, এমন শঙ্কায় কুরস্কের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইউক্রেনের নাগরিকরা ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।